সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। এই পর্বে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং টপিকসগুলো সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা যারা যুক্ত হয়েছো বা যারা ভিডিওটা দেখা শুরু করেছো তারা সম্পূর্ণ ভিডিও দেখবে এবং ভিডিওর কোথাও যদি কোনো রকম প্রশ্ন তৈরি হয় তাহলে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি তোমাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। আজকে আমরা আলোচনা করব মূলত ক্যালোরিমিতি নিয়ে। আমরা গত ক্লাসে ক্যালোরিমিতির আগ পর্যন্ত আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব আমরা ক্যালোরিমিতি নিয়ে। ক্যালোরিমিতি জিনিসটা কি? তো চলো টেক্সট বইয়ে আমাদের কি কি বলা আছে সেই জিনিসগুলো আমরা একবার দেখে নিই। তাপমাত্রা এবং এর সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলেও একটি বস্তুর মোট তাপ কেমন করে মাপতে হয় কিংবা একটি বস্তুর তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়াতে হলে সেখানে কতটুকু তাপ দিতে হবে সেটি এখনো আলোচনা করা হয়নি। তার মানে আমরা তাপ সম্পর্কে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু একটা তাপমাত্রা বাড়াতে হলে কতটুকু তাপ দিতে হবে বা কি কি বিষয়ের উপর নির্ভর করবে এই তাপমাত্রা বিষয়টা, সেটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। বিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেটাকে ক্যালোরিমিতি বলে। এই কথাটা একটু ভালো করে মনে রাখি। বিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে ক্যালোরিমিতি বলা হয়ে থাকে। বস্তুর ভেতরে কতটুকু তাপ রয়েছে সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়ের উপর নির্ভর করে? তিনটি বিষয়ের উপর নির্ভর করে। বস্তুর ভেতরে কতটুকু তাপ রয়েছে সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এই তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে বস্তুটির ভর, অর্থাৎ তাপ বস্তুর ভেতরে কতটুকু তাপ রয়েছে সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তার একটি হচ্ছে কি? ভর। তারপরে তোমরা যারা কেটলিতে পানি গরম করেছো তারা সবাই এটি জানো, তোমরা দেখেছো 1 কাপ পানি ফুটাতে কেটলিটিতে যত তাপ দিতে হয় পুরো কেটলির পানি ফুটাতে তার চেয়ে অনেক বেশি তাপ দিতে হয়। মানে বিষয়টা বুঝতে পারতেছো যে তুমি যদি 1 কাপ পানি গরম করো তাহলে তোমাকে যতক্ষণ ধরে তাপ দিতে হবে, গরম করা বলতে হচ্ছে তুমি যতটুকু টেম্পারেচার চাচ্ছ আর কি, সেরকম টেম্পারেচার নিতে গেলে 1 কাপ পানির জন্য যতটুকু তাপ দিতে হবে বা যত সময় ধরে তাপ দিতে হবে, 1 কেটলি পানি যদি বা 1 পাতিল পানি যদি তুমি গরম করতে চাও তার থেকে বেশি পরিমাণে তাপ দিতে হবে। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 1 কেটলি হলে তার ভর বেশি হচ্ছে আর 1 কাপ হলে তার ভর কম হচ্ছে। তার মানে 1 কেটলি বস্তু বা 1 কেটলি পানি গরম করতে বেশি পরিমাণে তাপ দিতে হচ্ছে। তার মানে তাপ বিষয়টা কিসের উপর নির্ভর করছে? ভরের উপর নির্ভর করছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা একটা জিনিস দেখলাম হচ্ছে কি, ভরের উপর নির্ভর করে। তাপ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এক, সেটা হচ্ছে ভর। দ্বিতীয় বিষয়টা কি? সেটা হচ্ছে তাপমাত্রা। আমরা সবাই এটিও অনুমান করতে পারি, কারণ আমরা দেখেছি কেটলির পানিকে অল্প তাপ দিলে সেটি একটু উষ্ণ হয়, কিন্তু সময় নিয়ে অনেক তাপ দিলে তাপমাত্রা অনেক বেড়ে যায়। তার মানে তুমি যত বেশি সময় ধরে তাপ দিতে থাকবা তত বেশি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তুমি চাইলে একটা থার্মোমিটার দিয়ে পরিমাপ করে দেখতে পারো যে তুমি একটা থার্মোমিটারকে পানির মধ্যে রেখে তুমি ওই পানিতে তাপ দিতে থাকো, দেখবা যে সময় যত যাচ্ছে তার তাপমাত্রা তত বৃদ্ধি পেতে থাকতেছে। তার মানে যত তাপ দিতে থাকবা তত বেশি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ, আমরা যে নর্মাল থার্মোমিটারগুলো ব্যবহার করি এগুলো যদি গরম পানির মধ্যে দিয়ে রাখো একটা সময় হচ্ছে এগুলো ব্লাস্ট করে ফেলবে। সুতরাং বেশি সময় দেওয়া দরকার নাই। খুব কম তাপমাত্রা বা মিডিয়াম টেম্পারেচার যখন থাকতেছে তখন পর্যন্ত তুমি টেস্টটা করে দেখতে পারো ঠান্ডা পানির তাপমাত্রা। তারপর তুমি যখন হচ্ছে তাপ দিতে থাকবা তখন দেখবা যে তাপমাত্রাটা আরও বৃদ্ধি পেতে থাকতেছে। যত বেশি তাপ দিচ্ছ তত বেশি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কাজেই দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা দিয়ে আমরা বলতে পারি বেশি ভর এবং তাপমাত্রা বেশি হলে তার ভেতরে তাপও বেশি থাকে। অর্থাৎ সহজ কথা যদি আমরা একসাথে কম্পেয়ার করে বলতে পারি সেটা হচ্ছে 10 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 10 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে যতটুকু তাপ তার মধ্যে থাকবে 50 কেজি বা 100 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তার তাপের পরিমাণ বেশি থাকবে। ভর যত বেশি হবে সেই সাথে তাপমাত্রা যত বেশি হবে সেই বস্তুর মধ্যে তাপের পরিমাণ বা সঞ্চিত তাপশক্তির পরিমাণ তত বেশি হবে। এই কথাটাই আমাদের এখানে বলা হয়েছে যে কাজেই দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা দিয়ে আমরা বলতে পারি বেশি ভর এবং তাপমাত্রা বেশি হলে তার ভেতরেও তাপ বেশি থাকে। তারপরে আসো এরপরে দেখো কোনো বস্তুর তাপ
তৃতীয় যে বিষয়টির উপর নির্ভর করে সেটি হলো আপেক্ষিক তাপ। তাহলে আমরা আগে দুটো বিষয় দেখেছি, একটা হচ্ছে ভরের উপর নির্ভর করছে, আরেকটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করছে। তাহলে তৃতীয় যে বিষয়টির উপর নির্ভর করছে সেটা হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আমরা বাস্তবিক জীবনে অনুধাবন করি না বা বুঝতে পারি না, সেই বিষয়টা নিয়ে আমরা এখানে ডিটেলস আলোচনা করব, যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে সঠিকভাবে অনুমান করতে পারি না। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, খানিকটা পানিকে তাপ দিয়ে তার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে সেটি একটি আরামদায়ক উষ্ণতায় পৌঁছাবে। খেয়াল করো, খানিকটা পানি বা সামান্য পানিকে আমি যদি হচ্ছে তাপ দিয়ে তার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ায়, তাহলে সেটি একটি আরামদায়ক উষ্ণতায় পৌঁছাবে। আরামদায়ক উষ্ণতায় পৌঁছাবে মানে হচ্ছে কুসুম গরম পানি, যেটাকে আমরা বলে থাকি আর কি, যেটাতে আমরা গোসল করতে বা হাত পা ধুতে খুব মজা পেয়ে থাকি আর শীতকালের ক্ষেত্রে। তো এই কুসুম গরম পানিতে পৌঁছাবে যখন তার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবে। কিন্তু সমান পরিমাণ এক টুকরা লোহার টুকরাতে সমান পরিমাণ তাপ দিলে তার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বিষয়টা খেয়াল করো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের জন্য বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, আমার কাছে ধরো 100 গ্রাম পানি আছে, 100 গ্রাম পানি আছে। এর শুরুর তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এর শুরুর তাপমাত্রা ছিল কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এর তাপ দিয়ে আমি হচ্ছে তাপমাত্রা বানালাম 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছি? তাপমাত্রা বৃদ্ধি করেছি 10 ডিগ্রি সেলসিয়াস। কথার কথা, এর জন্য ধরো আমার তাপের প্রয়োজন হচ্ছে 4200 জুল। 4200 জুল তাপের প্রয়োজন হচ্ছে। ক্যালকুলেটিভ ভ্যালু না, আমি তোমাদের বুঝার জন্য বলতেছি। 100 গ্রাম পানি যার তাপমাত্রা কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আমি 20 ডিগ্রি মানে 10 ডিগ্রি বাড়ালাম, বাড়িয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করলাম। এর জন্য আমার তাপের প্রয়োজন কত হচ্ছে? 4200 জুল। এখন আমি যদি 100 গ্রাম লোহাতে এই 4200 জুল তাপ দিই এবং লোহার তাপমাত্রা যদি তখন থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল করো, পানির তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে মানে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে আমার 4200 জুল তাপ প্রয়োজন হচ্ছে। সেই 4200 জুল তাপকে সমান পরিমাণ লোহায় যদি দিয়ে থাকি আর লোহার তাপমাত্রা যদি হয় 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লোহার তাপমাত্রা বেড়ে 110 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। অর্থাৎ এর তাপমাত্রা 10 গুণ বেড়ে যাবে। এগুলা ক্যালকুলেটিভ ভ্যালু না, মানে তোমার উদাহরণের স্বার্থে আমরা বলছি যে যেই পরিমাণ তাপ দিয়ে পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি, সেই পরিমাণ তাপ দিয়ে লোহার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে ফেলছি। কেন এমনটা হচ্ছে? এমনটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে বিজ্ঞানের ভাষায় বলা যায়, পানির আপেক্ষিক তাপ যেহেতু লোহার আপেক্ষিক তাপ থেকে 10 গুণ বেশি, তাই লোহার সমান তাপমাত্রায় পৌঁছাতে পানিকে 10 গুণ বেশি তাপ দিতে হয়। খেয়াল করো, পানির আপেক্ষিক তাপ লোহার আপেক্ষিক তাপ থেকে প্রায় 10 গুণ বেশি, প্রায় 10 গুণ বেশি। তাই পানিকে যদি লোহার সমান পরিমাণ তাপমাত্রায় পৌঁছাতে হয়, তাহলে 10 গুণ বেশি পরিমাণে তাপ দিতে হবে। তো এই জন্যই হচ্ছে লোহাকে উত্তপ্ত করতে বা লোহার তাপমাত্রা বাড়াতে আমার কম পরিমাণ তাপ দিতে হয়, অন্যদিকে পানির তাপমাত্রা বাড়াতে আমার বেশি পরিমাণে তাপ দিতে হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করা বা বস্তুটা কতটুকু তাপে স্টোর করে রাখছে সে বিষয়টা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে বস্তুর ভর। যে বস্তুর ভর যত বেশি হবে তার ভেতরে তাপের পরিমাণ তত বেশি হবে বা তার তাপমাত্রা বাড়াতে গিয়ে হচ্ছে বেশি পরিমাণে তাপ দিতে হবে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তাপমাত্রা বাড়াতে হলে আমাকে বেশি পরিমাণ তাপ দিতে হয়। থার্ড বিষয় হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা লোহার একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে পেরেছি। এবার চলো আপেক্ষিক তাপ জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা, যে বস্তুর ভর হচ্ছে 1 কেজি, তার তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে আমার কতটুকু তাপ দিতে হবে? তাহলে যতটুকু তাপ দিতে হবে সেটাই হচ্ছে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। বিষয়টা কীরকম? ধরো এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমি T2 - T1 পরিমাণ বৃদ্ধি করতেছি।
T2 মাইনাস T1 পরিমাণ বৃদ্ধি করতেছে, এটাকে আমরা ডেল টিও বলতে পারি, এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে আমার কিউ পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বাড়াতে আমার কিউ পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে আমার কতটুকু তাপের প্রয়োজন হবে? তাপের প্রয়োজন হবে কিউ বাই এম T2 মাইনাস T1, কিউ বাই এম T2 মাইনাস T1, এটাই তো হবে। আর 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যতটুকু তাপ দিতে হয় সেটাকে বলা হয় ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে আমরা দেখলাম এখানে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কিউ বাই এম T2 মাইনাস T1 পরিমাণ তাপ দিতে হয়। তাহলে এইটাকে আমরা বলবো এই পদার্থের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ মানে হচ্ছে স্পেসিফিক হিট। তাহলে এটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা লিখতে পারি এস সমান হচ্ছে কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1, অথবা এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান হচ্ছে এম এস T2 মাইনাস হচ্ছে T1। এটাই হচ্ছে আমার কি আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র। আর আপেক্ষিক তাপের এককটা কি হবে আমরা একটু এককটা খেয়াল করি। এটা এককের জন্য আমি বলছি, এখানে কিউ বলতে তাপকে বোঝানো হচ্ছে। তাপের একক কি? তাপের একক আমরা জানি জুল। তারপরে হচ্ছে এম, এম কি? এম হচ্ছে ভর, ভরের একক কি? কেজি। আর তাপমাত্রার যে পরিবর্তন সেটা তো অবশ্যই তাপমাত্রা হবে। তার এসআই একক যদি চিন্তা করি, এসআই একক হলে সেটা হবে ক্যালভিন। তাহলে এখান থেকে লেখা যায় জুল, ঠিক আছে, কেজি যখন উপরে উঠে যাবে তখন সেটা হয়ে যাবে পার কেজি, ক্যালভিন যখন উপরে উঠে যাবে তখন সেটা হয়ে যাবে পার ক্যালভিন। অর্থাৎ আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার ক্যালভিন। আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি পার ক্যালভিন। আমি এটাকে আলাদা করে তোমাদের জন্য মার্ক করে রেখে দিই, তোমরা এখান থেকে হচ্ছে এটাকে মনে রাখতে পারো যে আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি পার ক্যালভিন। কিভাবে আসছে আমি সূত্র থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আপেক্ষিক তাপের সূত্রটা কি? এস সমান কিউ বাই এম T2 মাইনাস T1, অথবা কিউ সমান এম এস T2 মাইনাস T1। এখন আমি যদি বলি পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার ক্যালভিন বলতে কি বুঝো? তোমরা অ্যান্সার কি বলবা? দেখো অ্যান্সারটা খুব সহজ, যে 1 কেজি পানির তাপমাত্রা 1 ক্যালভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন হয়। যদি না বুঝো এইখানের ক্ষেত্রে খেয়াল করি, 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কোনো বস্তুর জন্য যতটুকু তাপ প্রয়োজন হয় সেটাই হচ্ছে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে আমি যখন এখানে বলে দিচ্ছি উপাদানের আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার ক্যালভিন, এর সহজ বাংলাটা হচ্ছে 1 কেজি পানির তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তাহলে আমার এর জন্য 4200 জুল তাপ দিতে হবে। তাহলে তোমাদের জন্য প্রশ্ন রইল যে তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার ক্যালভিন বলতে কি বুঝো? এটা তোমরা কমেন্টে জানাবা, এইটা তোমরা কমেন্ট করে জানাবা। তারপরে এখানে আসো, এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে। প্রবলেম কি? কাচের আপেক্ষিক তাপ হচ্ছে 840 জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে 3 কেজি কাচের তাপমাত্রা 30 ক্যালভিন বাড়াতে বা বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? আমরা একটু আগে সূত্র দেখে এসেছিলাম, কিউ সমান এম এস T2 মাইনাস T1। এম হচ্ছে ভর, কত ভর বলেছে? 3 কেজি ভর। তারপরে এস কি? আপেক্ষিক তাপ। কাচের আপেক্ষিক তাপ আমার কাছে বলা আছে 840 জুল পার কেজি পার ক্যালভিন, তাহলে এস এর জায়গায় 840 লিখে দিয়েছি। আর T2 মাইনাস T1, T2 মাইনাস T1 মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা কত বাড়াতে হবে। আমার এখানে বলে দিয়েছে 30 ক্যালভিন বৃদ্ধি করতে হবে। তাহলে T2 মাইনাস T1 এর মান হচ্ছে 30। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 71280 জুল তাপের প্রয়োজন হবে। এরপরে দেখো আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের এখানে দেয়া আছে। 300 ক্যালভিন তাপমাত্রায় থাকা 2 কেজি পানিকে চুলার উপরে রাখায় এর তাপমাত্রা 310 ক্যালভিন হলো। চুলা থেকে 8400 জুল তাপ পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ কত? একটু আগে আমরা সূত্র দেখে এসেছিলাম, আপেক্ষিক তাপ এস সমান হচ্ছে কিউ বাই এম T2 মাইনাস T1। এই সূত্রটা আমরা একটু আগে দেখে এসেছিলাম। আমরা জাস্ট সূত্র অনুসারে মানগুলা বসিয়ে দিই। খেয়াল করো, কিউ হচ্ছে তাপ, কত তাপ প্রয়োজন হয়? এই যে দেখো 84,000 জুল তাপের প্রয়োজন হয়। তাহলে 84000
84,000 জুল তাপের প্রয়োজন হয়। এম হচ্ছে ভর, কত কেজি? 2 কেজি। আর T2 মাইনাস T1 মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রা কত ছিল? 300 ছিল, কত হলো? 310। তাহলে T2 হচ্ছে 310, T1 হচ্ছে 300। তাহলে T2 মাইনাস T1 মানে হচ্ছে 310 মাইনাস 300, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কত? 10 কেলভিন। তাহলে আমরা এখান থেকে আপেক্ষিক তাপের পরিমাণ পাবো 4200 জুল পার কেজি, 4200 জুল পার কেজি পার কেলভিন। এটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ। তাহলে সেকেন্ড ম্যাথমেটিক্যাল প্রবলেমটাও তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। থার্ড আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের এখানে দেয়া আছে, সেটা কি বলা আছে? বলা হলো 295 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে 63,000 জুল তাপ দেওয়া হলে পানিটুকুর তাপমাত্রা কত হবে? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে? T2 বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা জানি কি? সূত্রটা আমরা জানি Q সমান হচ্ছে ms T2 মাইনাস T1। তাহলে আমরা এখান থেকে T2 মাইনাস T1 সমান লিখতে পারি Q বাই ms। জাস্ট msটা Q এর নিচে ডিভাইড হয়ে গেছে। তো এখান থেকে আমার T2 যেহেতু প্রয়োজন, তাহলে T1টা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে T1 প্লাস Q বাই ms। এই যে সূত্রটা আছে, এই সূত্রে আমরা জাস্ট এখন ভ্যালুগুলো বসিয়ে দিব। T1 হচ্ছে শুরুর তাপমাত্রা। শুরুর তাপমাত্রা আমাদের এখানে কত বলা আছে? আমাদের এখানে বলা হলো 295 কেলভিন তাপমাত্রা। তাহলে T1 এর মান হচ্ছে 295 কেলভিন। Q হচ্ছে আমার তাপের পরিমাণ। তাপের পরিমাণ কত বলা আছে? তাপের পরিমাণ আমার কাছে বলা আছে 63,000 জুল। তাহলে আমরা Q এর জায়গায় লিখে দিই 63,000 জুল। তারপরে M হচ্ছে ভর। ভর কত? 5 কেজি। ভর কত? 5 কেজি। আর S হচ্ছে আপেক্ষিক তাপ। এখানে একটু খেয়াল করে দেখি, এই যেখানে কি বলে দেয়া আছে? পানিকে বলেছে। আর পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে পানির আপেক্ষিক তাপ কত লেখা আছে? কত জানি আমরা? 4200। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, রেজাল্ট আমরা পাচ্ছি 298 কেলভিন। তাহলে এই যে আমাদেরকে শেষ তাপমাত্রা কত হবে জানতে চেয়েছে, শেষ তাপমাত্রা হবে 298 কেলভিন। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এই যে আমাদের এখানে জানতে চেয়েছিল যে পানিটুকুর তাপমাত্রা কত হবে, মানে চূড়ান্ত তাপমাত্রা কত হবে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম 298 কেলভিন তাপমাত্রা হবে। তারপরে আসো পরের অংশটাতে। পরের অংশে কি বলা হয়েছে? পরের অংশে বলা হয়েছে বস্তুর তাপ ধারণ ক্ষমতা বা থার্মাল ক্যাপাসিটি এই জন্য সি দ্বারা প্রকাশ করা হয়। বলতে বোঝানো হয় সে বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হয়। খেয়াল করো, থার্মাল ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। খেয়াল করো, ধরো বলা হলো আমার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 1000 জুল তাপের প্রয়োজন হবে। তার মানে আমার থার্মাল ক্যাপাসিটি হচ্ছে 1000 জুল। যদি বলা হয় এক টুকরা লোহার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 800 জুল তাপের প্রয়োজন হবে, তাহলে ওই বস্তুর উপাদানের তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 800 জুল। অর্থাৎ যে কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াতে চায়, তার জন্য আমার যতটুকু তাপ দিতে হবে সেটাই হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। আপেক্ষিক তাপ হয় বস্তুর উপাদানের, কিন্তু তাপ ধারণ ক্ষমতা হয় বস্তুর। এই কথাটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তুমি যেই জায়গা থেকে যতটুকু পরিমাণে পানি নাও না কেন, পানির আপেক্ষিক তাপ কিন্তু 4200 থাকবে। কিন্তু তুমি যদি 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা চিন্তা করো, তখন যে ভ্যালুটা পাবা 100 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা চিন্তা করো, তাহলে ভিন্ন পাবা। অর্থাৎ ভর ভিন্ন হলে তাপ ধারণ ক্ষমতাও কিন্তু ভিন্ন হয়ে যাবে। তার মানে তাপ ধারণ ক্ষমতা বস্তুর হয়ে থাকে, উপাদানের না। অন্যদিকে আপেক্ষিক তাপ কিন্তু বস্তুর না, উপাদানের হয়ে থাকে। তো এখানে এই কথাটাই বলা হয়েছে বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বলতে বোঝায় সেই বস্তুটির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন হয়। তারপর খেয়াল করি বস্তুটির ভর এবং আপেক্ষিক তাপ জানা থাকলে খুব সহজেই যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বের করা যায়। কারণ বস্তুর ভর যদি এম হয়, আপেক্ষিক তাপ এস হয়, তাহলে বস্তুটির তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়ালস টু এম এস। আমরা সূত্রটার প্রমাণ একটু দেখে আসি। ধরো কোনো বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 পরিমাণ বাড়াতে আমার কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপের প্রয়োজন হবে?
কিউ বাই T2 মাইনাস T1। আর 1 কেলভিন বাড়াতে আমার যতটুকু তাপের প্রয়োজন হবে তাকে বলা হবে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তাহলে তাপ ধারণ ক্ষমতা বা সি সমান আমরা লিখতে পারি হচ্ছে কিউ বাই T2 মাইনাস T1। এইটা হচ্ছে আমাদের সি এর সূত্র। এখন খেয়াল করি তোমাদের আপেক্ষিক তাপের সূত্রটা নিশ্চয়ই মনে আছে। আপেক্ষিক তাপ এস সমান কি ছিল? এস সমান ছিল কিউ বাই এম ইন্টু T2 মাইনাস হচ্ছে T1। এটা হচ্ছে আপেক্ষিক তাপের সূত্র। তো এখান থেকে কি লেখা যায় একটু খেয়াল করে দেখি তো। এই যে 1/mটাকে আমি আলাদা করলাম ইন্টু হচ্ছে কিউ বাই T2 মাইনাস T1। এই যে কিউ 1/mটাকে আলাদা করে ফেললাম আর কিউ বাই T2 মাইনাস T1কে আলাদা করলাম। যদি না বুঝো এটাকে গুণ করো তাহলে উপরের লাইনে চলে আসবা। এখন খেয়াল করো এখান থেকে আমরা কি পাচ্ছি? এস ঠিক আছে, 1/m ঠিক আছে, এই যে কিউ বাই T2 মাইনাস T1 এটার পরিবর্তে কি লেখা যায়? এটার পরিবর্তে লেখা যায় সি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারতেছি এস সমান হচ্ছে সি বাই এম বা সি সমান হচ্ছে এস এম। অর্থাৎ কোনো বস্তুর ভরকে যদি তার আপেক্ষিক মানে তার উপাদানের আপেক্ষিক তাপ দ্বারা গুণ করা হয় তাহলে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা পাওয়া যায়। তাহলে ওই বস্তুর কি পাওয়া যায়? তাপ ধারণ ক্ষমতা পাওয়া যায়। এই যে আমরা সূত্র পেয়েছি সি সমান এস এম, এটাই কিন্তু আমাদের এখানে সূত্র। এই যে সি সমান এস এম, অর্থাৎ কোনো বস্তুর ভরকে তার উপাদানের আপেক্ষিক তাপ দ্বারা গুণ করলে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা পাওয়া যায়। তাহলে আমরা এখানে দুইটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখে ফেলি, তাহলেই আমাদের হয়ে যাবে এই টপিক্সটা সম্পর্কে। তাহলে 10 কেজি ভরের 10 কেজি লোহার তুলনায় 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা বেশি। লোহার আপেক্ষিক তাপ দেয়া আছে 450, পানির আপেক্ষিক তাপ দেয়া আছে 4200। একটু আগে আমরা সূত্র দেখে এসেছিলাম যে তাপ ধারণ ক্ষমতা সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে এই বস্তুর ভরকে এই বস্তুর আপেক্ষিক তাপ দ্বারা গুণ করে দাও। তাহলে লোহার ক্ষেত্রে দেখো সি সমান এমএস, এম এর পরিমাণ আমরা জানি 10 এবং এস এর পরিমাণ আমরা জানি 450। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 4500 জুল পার কেজি পার ক্যালভিন। অন্যদিকে পানির ক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা কি হবে? সি সমান এমএস, পানির ভর হচ্ছে 10, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সেটা হলো 4200। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 42000 জুল পার কেজি পার ক্যালভিন। এইটা হচ্ছে আমার বস্তুর তাপ ধারণ ক্ষমতা। কাজে আমরা দেখতে পাচ্ছি পানির তাপ ধারণ ক্ষমতা লোহার তাপ ধারণ ক্ষমতা থেকে প্রায় 10 গুণ বেশি। তাহলে তাপ ধারণ ক্ষমতা জিনিসটা কি আর আপেক্ষিক তাপ জিনিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে আমার যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার যতটুকু তাপ দিতে হবে সেটা হচ্ছে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। অন্যদিকে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা কি হবে? যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ দিতে হয় সেটাই হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি? আপেক্ষিক তাপ হচ্ছে কোনো বস্তুর উপাদানের হয়ে থাকে আর তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে কোনো বস্তুর হয়ে থাকে। একই বস্তুর আপেক্ষিক তাপ সব সময় সেম থাকে, অর্থাৎ 10 কেজি পানির জন্য আপেক্ষিক তাপ যা থাকবে 100 কেজি পানির জন্য আপেক্ষিক তাপ তাই থাকবে। অন্যদিকে তাপ ধারণ কিন্তু ভর ভিন্ন হলে একই বস্তুর ক্ষেত্রেই ভিন্ন হবে, অর্থাৎ 10 কেজি পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা যা হবে 100 কেজি বস্তুর ক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা ভিন্ন হবে। অন্যদিকে তাপ ধারণ ক্ষমতার এককটা কি সেটাও আমি তোমাদেরকে একটু বলে রাখি। তাপ ধারণ ক্ষমতার এককটা আমরা এখান থেকে একটু লিখতে পারতেছি। এককটা খেয়াল করি, এই যে জুল তাপ কিউ মানে হচ্ছে তাপ, তাপের একক কি? জুল। আর অন্যদিকে T2 মাইনাস T1 সেটা যদি এস একক চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ক্যালভিন। তাহলে তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল পার ক্যালভিন। তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে কি? জুল পার ক্যালভিন। আর আপেক্ষিক তাপের এককটা কি ছিল? আপেক্ষিক তাপের একক ছিল সেটা ছিল হচ্ছে জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে এখানে ছোট্ট একটা মিস্টেক তোমাদেরকে একটু ধরিয়ে দিই। এই যে আমরা এখানে বের করতেছি তাপ ধারণ ক্ষমতা, এই যে এককটা বইয়ের মধ্যে ব্যবহার করা হয়েছে জুল পার কেজি পার ক্যালভিন, এটা অবশ্যই ভুল। এখানে কি একক হবে? এখানে একক হবে জুল পার ক্যালভিন, অর্থাৎ এই এককটা না হয়ে এটা হবে জুল পার ক্যালভিন। অন্যদিকে এই এককটাও না হয়ে এখানে হবে জুল পার ক্যালভিন।
তাহলে আমরা বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের এই পর্বটা কাজে আসবে এবং তোমরা এই টপিক্সটা ভালো করে বুঝবে। বাসায় যদি আরেকবার একটু প্র্যাকটিস করো তাহলে এই টপিক্সের বেসিক নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে আমরা যদি তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ বুঝি তাহলে তার রিলেটেড কথাবার্তা ক্যালোরিমিতির মূলনীতি। আমরা যেটা দেখেছিলাম তাপ পরিমাপ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ক্যালোরিমিতি, আর ক্যালোরিমিতির একটা মূলনীতি আছে, সেই মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব এবং এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। খেয়াল করো, শীতকালে গোসলের জন্য অনেক সময় আমরা বালতির ঠান্ডা পানিতে কিছুটা ফুটন্ত গরম পানি ঢেলে দিই। ফুটন্ত গরম পানি বালতির শীতল পানিকে তাপ দিতে দিতে ঠান্ডা হতে থাকে এবং একই সঙ্গে বালতির শীতল পানিও গরম ফুটন্ত পানি থেকে তাপ নিতে নিতে উত্তপ্ত হতে থাকে। কিছুক্ষণের মাঝে দেখা যায় উত্তপ্ত পানির তাপমাত্রা কমে এবং শীতল পানির তাপমাত্রা বেড়ে পুরো পানিটুকুই একটি ব্যবহারযোগ্য উষ্ণতায় চলে এসেছে। খুব সহজেই কোনো পদার্থের কোনো তাপমাত্রার বস্তুর সঙ্গে অন্য কোনো তাপমাত্রার কোনো বস্তু মেশালে কে কতটুকু তাপ দেবে বা নেবে এবং শেষ পর্যন্ত কতটুকু তাপমাত্রায় পৌঁছাবে এই বিষয়গুলো বের করে ফেলা যায়। এই ঘটনা দুটি নিয়ম মেনে চলে যা উপরের বালতির উদাহরণ থেকে বোঝা যায়। এই নিয়ম দুটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তো আমরা মূলনীতি আলোচনা করার আগে এখানে যে বলা হয়েছে, যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে ছোট্ট করে একটু বলে রাখি। শীতকালে আমরা সাধারণত কি হয়, আমরা কুসুম গরম পানি দিয়ে গোসল করতে চাই। এই জন্য আমরা দেখতে পাই যে আমাদের কলের পানিটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। এই জন্য আমরা চুলা থেকে কিছু পরিমাণ গরম পানি নিয়ে এসে ওই ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিই। এতে দেখা যায় সমস্ত পানিটা, অর্থাৎ গরম পানি আর ঠান্ডা পানির মিশ্রণটা একটা ব্যবহারযোগ্য বা আরামদায়ক তাপমাত্রায় এসে পৌঁছায়। তারপর সেই পানি দিয়ে আমরা গোসল করি। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ভীষণ বুদ্ধিমানের কাজ হয়ে যায়। দেখা যায় তোমার ওই গরম পানির মধ্যে ঠান্ডা পানি ঢেলে গরম পানিটারে ঠান্ডা পানি বানায় ফেলে। ঠিক আছে, এরকম অনেকের ক্ষেত্রে হয়। তো এটাও একটু ফিজিক্স জানা থাকলে আমাদের জন্য সহজ হবে কতটুকু পানি ঢালতে হবে। এর মানে এটা বলতেছি না মেপে মেপে ঢালতে হবে, টেম্পারেচার হিসাব করতে হবে। যাই হোক, তাহলে এখানে কি ঘটে, এখানে হচ্ছে ঠান্ডা পানি যেটা ছিল সেটা তাপ গ্রহণ করতে থাকে কারণ তার তাপমাত্রা কম। অন্যদিকে গরম পানি যেটা ছিল সেটা তাপ বর্জন করতে থাকে। এই যে ঠান্ডা পানি তাপ গ্রহণ করছে এবং গরম পানি তাপ বর্জন করতেছে, এই গ্রহণ আর বর্জনের মধ্যে তারা একটা ব্যবহারযোগ্য তাপমাত্রায় এসে পৌঁছায়। সেটাকে আমরা বলে থাকি ক্যালোরিমিতির মূলনীতি। এখন মূলনীতিটা কি? মূলনীতিটা হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়। উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। এখানে ধরে নেওয়া হচ্ছে এই প্রক্রিয়া চলাকালে অন্য কোনোভাবে তাপ নষ্ট হচ্ছে না। এই যে তাপ পরিমাপের মূলনীতি বা ক্যালোরিমিতির মূলনীতি, এইটা আমি তোমাদেরকে একটা বাক্যে বা একসাথে বলছি, তোমরা একটু চাইলে খাতায় লিখতে পারো। দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। যদি গ্রহণ বা বর্জন ছাড়া অন্য কোনোভাবে তাপের আদান প্রদান না ঘটে তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু তাপ বর্জন করবে নিম্ন তাপমাত্রা বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। এটি হচ্ছে মূলত ক্যালোরিমিতির মূলনীতি। এই যেখানে একটা কঠিন ওয়ার্ড মনে হতে পারে যে তাপীয় সংস্পর্শে। তাপীয় সংস্পর্শে বলতে বোঝানো হয় যেইভাবে রাখা হলে এরা তাপের আদান প্রদান করতে পারে। তাহলে আমি যদি বিষয়টা আরেকবার একটু তোমাদের সামনে বলতে পারি বা বলি, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু বা দুটো ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। যদি গ্রহণ বর্জন ছাড়া অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয় বা আদান প্রদান না হয় তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু তাপ বর্জন করবে নিম্ন তাপমাত্রার বস্তু তাপ ততটুকুই গ্রহণ করবে। অর্থাৎ গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। এটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে চলো এবার এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। সেই প্রবলেমে কি বলা আছে, 300 কেলভিন তাপমাত্রার 2 কেজি পানির মধ্যে 400 কেলভিন তাপমাত্রার 5 কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেয়া হলো। কিছুক্ষণ পর তাপমাত্রা কত হবে, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে ধরে নিব যে মিশ্রণের তাপমাত্রা হবে θ ডিগ্রি সেলসিয়াস।
আমরা ধরে নিলাম মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা দেখব আমাদের কাছে গিভেন ডেটা কি কি দেয়া আছে। গিভেন ডেটাগুলো আমরা সুন্দর করে একপাশে লিখে ফেলি। দেখো, লোহার ক্ষেত্রে আমাদের বলা আছে টেম্পারেচার বা তাপমাত্রা। তাপমাত্রা কত বলা আছে লোহার ক্ষেত্রে? লোহার ক্ষেত্রে তাপমাত্রা বলা আছে আমার কাছে 400 কেলভিন। তাহলে টি এর মান হবে 400। লোহার আপেক্ষিক তাপ এস সমান কত বলা আছে? এস সমান বলা আছে 450 এবং লোহার ভর হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে লোহার ক্ষেত্রে দেয়া আছে। এরপরে আমরা পানির ক্ষেত্রে হিসাব করব যে পানির ক্ষেত্রে আমার কাছে কি কি দেয়া আছে। পানির ক্ষেত্রে তাপমাত্রা বলা আছে কত? 300 কেলভিন। পানির ক্ষেত্রে তাপমাত্রা বলা আছে 300 এবং ভর বলা আছে 2 কেজি। এবং পানির আপেক্ষিক তাপ, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, 4200 জুল পার কেজি পার ক্যালভিন। এখন এখানে যদি আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখি, লোহার তাপমাত্রা হচ্ছে কত? লোহার তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। লোহার তাপমাত্রা 400 কেলভিন। পানির তাপমাত্রা কত? পানির তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। তার মানে লোহার তাপমাত্রা বেশি, পানির তাপমাত্রা কম। তাহলে লোহা তাপ বর্জন করবে, পানি তাপ গ্রহণ করবে। সিনারিওটা এখানে কি দাঁড়াবে? এখানে এইটা যদি আমি লোহা ধরি তাহলে তার থেকে তাপ বর্জন করে করে থেটাতে এসে পৌঁছাবে। অন্যদিকে এটা যদি আমি পানি ধরি, পানি তাপ গ্রহণ করতে করতে থেটাতে গিয়ে পৌঁছাবে। তাহলে লোহা হচ্ছে থেটাতে এসে পৌঁছাবে আর পানি তাপ গ্রহণ করতে করতে থেটাতে পৌঁছাবে। তাহলে আমরা বলতে পারি যে লোহার যে তাপমাত্রা আছে তার থেকে থেটার তাপমাত্রা অবশ্যই ছোট হবে। লোহার তাপমাত্রা থেকে থেটার তাপমাত্রা ছোট হবে। অন্যদিকে পানির যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা থেকে থেটার তাপমাত্রা অবশ্যই বড় হবে। তাহলে পানি থেকে থেটা বড়, লোহা থেকে থেটা ছোট, এটা তোমাকে মনে রাখতে হবে। এবার ক্যালোরিমিতি হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। তাহলে উচ্চ তাপমাত্রার বস্তুকে লোহা, তাহলে লোহার বর্জিত তাপ, লোহার বর্জিত তাপকে আমরা Q1 ধরলাম। Q1 সমান হচ্ছে ms ডেল টি। আমরা সূত্রটা দেখে এসেছিলাম, Q সমান ms T2 - T1, সেটাকে আমরা বলেছিলাম T2 - T1 কে ডেল টি লেখা যায়। m হচ্ছে লোহার ভর, লোহার ভর কত বলা আছে? 5। s হচ্ছে লোহার আপেক্ষিক তাপ, যেটা বলা আছে 450। অন্যদিকে ডেল টি কত? আমরা বলেছিলাম লোহা থেকে থেটা ছোট হবে, লোহার তাপমাত্রা থেকে থেটার তাপমাত্রা ছোট হবে। তাহলে লোহার তাপমাত্রা হচ্ছে 400 মাইনাস হবে হচ্ছে থেটা। এই যে ডেল টি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এই ক্ষেত্রে সবসময় বড়টা থেকে ছোটটাকে মাইনাস করতে হবে। তাহলে বড়টাকে বড় হচ্ছে 400 আর থেটা হচ্ছে ছোট। একটু আগে তোমাদেরকে সেটা ব্যাখ্যা দিয়ে এসেছিলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 9 লক্ষ মাইনাস হচ্ছে 2250 থেটা। এইটা হচ্ছে লোহার বর্জিত তাপ। এরপরে হিসাব করব পানির গৃহীত তাপ। পানির গৃহীত তাপকে আমরা Q2 ধরলাম। Q2 সমান হচ্ছে ms ডেল টি। m হচ্ছে পানির ভর, পানির ভর বলা আছে 2 কেজি। s পানির আপেক্ষিক তাপ 4200 আর ডেল টি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। পানি 300 আছে, 300 থেকে বাড়তে বাড়তে থেটাতে গিয়ে পৌঁছাবে। তার মানে তার ক্ষেত্রে থেটা বড়, অর্থাৎ থেটা মাইনাস হচ্ছে 300। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 8400 থেটা মাইনাস হচ্ছে 25,20,000। এই যে এটা হচ্ছে লোহার বর্জিত তাপ আর এইটা হচ্ছে পানির গৃহীত তাপ। এখন ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি হবে? বর্জিত তাপ সমান হচ্ছে গৃহীত তাপ। তাহলে আমরা লিখতে পারি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে বর্জিত তাপ সমান হচ্ছে গৃহীত তাপ, অর্থাৎ Q1 সমান হচ্ছে Q2। Q1 এর মান কত? আমরা এখান থেকে পেয়েছি এই যে 9 লক্ষ মাইনাস হচ্ছে 2250 সমান Q2 এর মান এখান থেকে আমরা পাচ্ছি 8400 থেটা মাইনাস হবে হচ্ছে 2,52,000, 25,20,000। তাহলে এবার আমরা যেটা করব, থেটা সহগুলাকে এক পাশে আর থেটা ছাড়াগুলাকে এক পাশে নিয়ে আসি। তাহলে এখান থেকে হচ্ছে 9 লক্ষ আর ওই পাশ থেকে চলে আসবে 25,20,000। এখানে আছে 8400 থেটা, তার সাথে প্লাস হবে 2250 থেটা। তাহলে এইগুলোকে আমরা যোগ করে ফেলি। এখানে আমরা পাচ্ছি 34,20,000 আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের 10,650 থেটা। তাহলে থেটা সমান আমরা কি লিখতে পারি? এই যে এই ভ্যালুটাকে আমরা লিখে ফেলি আর ডিভাইড হবে এই অংশটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এখন থেটার মানটা পেয়ে যাব। থেটা সমান আমাদের কি দাঁড়াবে?
321.13 কেলভিন। অর্থাৎ আমরা যদি ওই পানির মধ্যে লোহার টুকরাটাকে ফেলে দিই তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা গিয়ে দাঁড়াবে কত? তাপমাত্রা গিয়ে দাঁড়াবে হচ্ছে 321.13 কেলভিন। তাহলে আমি ম্যাথটা যদি তোমাদের জন্য আরেকবার একটু বলি, তোমরা একটু খেয়াল করে দেখো। এক্ষেত্রে আমরা মিশ্রণের তাপমাত্রা ধরেছি হচ্ছে θ°C, তারপর লোহার বর্জিত তাপ হিসাব করলাম Q সমান ms del T, তারপরে পানির গৃহীত তাপ হিসাব করলাম Q সমান ms del T, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে ক্যালোরিমিতি অনুসারে আমরা জানি গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপটা হচ্ছে লোহার বর্জিত তাপটা এখানে বসিয়ে দিলাম, আর Q2 এর মানটা এখানে বসিয়ে দিলাম। এই ভ্যালুটা Q1 এর জায়গায়, আর এই ভ্যালুটা Q2 এর জায়গায়। তারপর থেটা ছাড়াগুলোকে এক পাশে আর থেটাগুলোকে এক পাশে নিয়ে গেলাম। এই যে এখানে 9 লক্ষ, আর এই পাশ থেকে হচ্ছে কত 25,20,000কে এক পাশে নিয়ে আসলাম, আর এইদিকে হচ্ছে 8,400 থেটা, আর এদিক থেকে হচ্ছে 2,250 থেটা। তারপর দুই পাশে যোগ করলাম, তাহলে থেটা সমান কি হবে? এটা তারা ডিভাইড করে দিলাম, তাহলে 321.13 কেলভিন। এটাই হচ্ছে কি আমাদের ক্যালোরিমিতির মূলনীতি রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো এই টাইপস আরও বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের এই পর্ব এই পর্যন্ত আমি শেষ করছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।